ফাইন ফ্রেন্ডস, আজকে আমরা স্বাগতম জানাই এই পডকাস্টে। তো আজকে আমরা শুনবো একজন সাধারণ মানুষের অসাধারণ কাহিনী। আমাদের সঙ্গে এসেছেন আমাদেরই বন্ধু, সহকর্মী এবং ফ্রন্ট লাইনার একজন পুলিশ কনস্টেবল। তো তিনারই যাত্রা কাহিনী, অভিজ্ঞতা তিনার মুখে শুনবো। তো চলো শুরু করি। তো সর্বপ্রথম সে পরিচয় দিবে তার। ফার্স্ট অফ অল, আই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। আমার নাম হচ্ছে মুরসেলিম ইসলাম। আমি কনস্টেবল এর চাকরি বর্তমানে করছি। আমার জয়েনিং হয়েছে 2022 সালে। আচ্ছা, তো আপনার 2022 সালে জয়েনিং, মানে একই সঙ্গে আমরা চাকরি পেয়েছি, একই সঙ্গে ট্রেনিং করেছি। তো সেই কাহিনীও আমরা শেয়ার করব আগামীতে। তো তোমার বাড়ির যে ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার কটা, সেগুলো একটু বিস্তারিত বলো। আমার বাড়ি হচ্ছে হরিয়ারপাড়ার থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রামে। আমার বাড়ির ফ্যামিলি মেম্বার টোটাল 3 জন। মা, আমি, বড় ছেলে, আর আমার একটা ছোট ভাই আছে। আচ্ছা, ও এখন কলকাতা পুলিশের কর্মরত। আচ্ছা আচ্ছা। তো তোমার বাবা? আমার বাবা 2006 সালে পরলোক গমন করেন। আচ্ছা, তো যখন তোমার বাবা যখন এই দুনিয়া ছেড়ে চলে যায়, তো সত্যিকার এটা আফসোসের বিষয়। অবশ্যই। কিন্তু এটা একটা বাস্তবতা, সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তো সেই সময় তোমার বয়স কত ছিল? বাবা যখন মারা যায় তখন আমার বয়স ছিল 7। 7 বছর। আচ্ছা, তো 7 বছর বয়সে আর তোমার ভাইয়ের বয়স? আমার ভাইয়ের বয়স 5 ছিল। 5 বছর। তো যখন একটা সংসারে গার্জেন হচ্ছে, মেন গার্জেন হচ্ছে বাবা, তো সে যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তো সেই সংসারটা অতি নিঃস্ব হয়ে যায় এবং আগামীতে সংসার চালানোর দায়ভার তিনার আমি মানে মা যে তোমার, সে মায়ের ওপর পড়ে। তো তোমাদেরকে একটা উচ্চ শিক্ষিত করেছে, তোমরা এখন আলহামদুলিল্লাহ 2 ভাই বর্তমানে চাকরি করো। তো তার পেছনে তোমার মায়ের অবদান সম্পূর্ণই রয়েছে। তো কিভাবে তোমার মা মানে তোমাদেরকে এত সুন্দর সুশিক্ষিত করলো, সেটা একটু বলবো। হ্যাঁ, প্রথমে এটা খুবই কঠিন জার্নি ছিল। সবাই ভেবেছিল যে হয়তো আমরা মানুষ হতে পারবো না, এবং আমরা কনফিডেন্স পাইনি ইনিশিয়ালি। তারপর আমরা খুবই, বাবা যখন মারা যায় আমাদের কোনো ইনকাম সোর্স ছিল না, আমাদের যে জমিও ছিল না যেখান থেকে আবাদ করে খাবো, কোনো টাকা সেভিংসও ছিল না। তো আমরা খুব ভেঙে পড়ি এবং বুঝতে পারছিলাম না কী করি। এবং সেই সময় আমার রিলেটিভ গ্রামের লোক সাহায্য করেছে। এবং আমার মনে পড়ে প্রায় 5-6 মাস পরে মা বলল যে চাল কিনে আমরা একটা ইনকাম সোর্স তো করতে হবে, চাল কিনে আমরা চালটা কিনে আনবো, দিয়ে ওই চালটা দু একটা লাভ রেখে পার কেজিতে বিক্রি করব। এভাবে আমরা প্রথম শুরু করি। তো এভাবে কয়েক বছর করি। খুব আমাদের মানে প্রফিট বলতে, আমাদের প্রফিট ওটাই যে আমরা যেন খেতে পাই, ওটাই আমাদের প্রফিট। আমরা যখন একটু বড়ো হলাম, যখন মিলে যেতে পারবো ধান ভাঙতে, তখন আমরা ধান কিনতে শুরু করলাম। ধান কিনলাম, মা ধান কিনতো, আমরা সাইকেলে করে নিয়ে আসতাম, মেলে যেতাম, মেলে ধান ভাঙাতে যেতাম। 2 ভাই? হ্যাঁ, 2 ভাই। সব কাজ আমরা 2 ভাই একসঙ্গে করতাম। মানে একজনের পক্ষে সম্ভব না। আমার ছোট ভাইয়ের কথা বলি, ছোট ভাই খুবই মানসিকভাবে শক্তিশালী। সে আমাকে সবসময় মোটিভেট করতো। কোনো কাজ ডাইরেক্ট, সে যেহেতু ছোট ছিল কিছু করতে পারতো না, কিন্তু কথা বলতো বড় মানুষের মতো, মোটিভেট করতো আমাকে। তো আমরা 2 ভাই, মানে 2 ভাই দুজনকে একে অপরকে মোটিভেট করতাম। আমরা ধানে ভাঙাতে যেতাম, ধান ভেঙে চাল হতো, চালগুলোকে আমরা করে বিক্রি করতাম। এইভাবে আমরা আস্তে আস্তে শুরু করি এবং এটা একটা বড় পর্যায়ে চলে যায়। তো আমার ভালো মনে পড়ে যে আমাদের গ্রামের মানে অনেক মানুষ আমাদের কাছ থেকে চাল কিনে খেত। আমাদের যে প্রফিটটা হতো, সেই প্রফিট থেকে আমরা নিশ্চয় খেতে পারতাম। এবং সেদিন থেকে আমরা এই কথা সবাইকে বলি যে খাওয়ার অসুবিধা হয়নি। তরকারি থাক না থাক, ভাতের অসুবিধা কোনদিন আমাদের হয়নি। যখন মানে ব্যবসাটা রানিং হয়ে গেল, তখন বয়স কত ছিল? মানে কোন ক্লাসে পড়তে? আমি সাপোজ 10 বছর করে ছিলাম। 10 বছর মানে 5, 6, 7 পড়ি।
তো 7 বছর থেকে মানে 7 বছরের পর থেকে সংসারের দায়িত্ব মানে মানে দায়িত্ব অংশগ্রহণ করতে হয় মায়ের সঙ্গে। অবশ্যই আমরা 3 জনের সমানভাবে দায়িত্ব নিয়েছিলাম। আচ্ছা। এটা আর সঙ্গে সঙ্গে পড়াশোনা করতাম, আর ছোট থেকে পড়াশোনা তো খুব ভালো লাগতো আমার। তো মানে কাজের সঙ্গে সঙ্গে যে স্কুল, তো কাজটা কখন করতে আর স্কুলের টাইমে যেতে হবে, তো কাজগুলো কিভাবে সহযোগিতা করতে কখন? হ্যাঁ, আমার মা খুবই এদিক দিয়ে খুব সচেতন ছিল আমাদের পড়াশোনা যেন নষ্ট না হয়। তো আমরা কি করতাম, সকালবেলা উঠে একটা কাজ মা দিয়ে দিত। হ্যাঁ, মা বলতো যে আজকে এই কাজ আমাকে করতে হবে। আমরা সারাদিন একটা রুটিন করে নিতাম, পড়াশোনার বাইরে কোন টাইমটা ফাঁকা আছে সেই টাইমটা আমি করে কাজ করে নিতাম। মা কোনোদিন বলতো না যে স্কুল যেতে হবে কাজটা একবার, কোনোদিন বলতো না। মানে সকালে টিউশন থাকলো, টিউশন তো থাকতো না তখন, ছোট ছিলাম তখন। সকালে কাজে গেলাম, ধান বানাতে গেলাম, এসে স্কুল চলে গেলাম, এসে একটু খেললাম, কিংবা আবার খুব ইমার্জেন্সি থাকলে ধান বানাতে গেলাম, অর্ডার থাকলে, এরকম। তো আমি শুনেছি যতদূর যে তুমি মানে ইংলিশে অনার্স করেছো। তো উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে মানে সিদ্ধান্তটা মানে কে দিয়েছিল যে ইংলিশে অনার্স করতে হবে? প্রথমত আমার জীবনের সব থেকে দুটো মূল্যবান স্যার, ঠিক আছে, মানে একটা হচ্ছে ফেরদৌস আহমেদ সেলিম স্যার, একটা এমডি গোলাম মুর্তজা স্যার, দুজন প্লাস আমার নিজের 3 জনের সিদ্ধান্তের উপর স্যাররা জিজ্ঞেস করেছিল কোন সাবজেক্ট ভালো লাগে। আমি বলেছিলাম স্যার অবশ্যই আমাকে ইংলিশ ভালো লাগে। ইংলিশ ভালো লাগে, তো স্যাররা বললো যে হ্যাঁ অবশ্যই ইংলিশ ভালো লাগে, যে সাবজেক্ট ভালো লাগে, যে সাবজেক্টটাতে ভালোবাসা থাকবে সেই সাবজেক্টই অনার্স নিতে হবে। তা আমরা কিছু না ভেবে আমি অনার্সটা নিয়েছিলাম। আচ্ছা, সায়েন্সটা কেন না? সায়েন্সটা নিয়েছিলাম না এমন না যে সায়েন্স নিব ভাবিনি, অনেক চিন্তা মাথায় হয়েছিল। তো খোঁজ নিলাম যে অনেক এক্সপেন্সিভ ব্যাপার, টাকা পয়সার ব্যাপার। সায়েন্স নিলে ব্যাকগ্রাউন্ডের জন্য মানে আর বাড়িতে থেকে পড়াশোনা করতে পারবো না সায়েন্স নিলে। কোনো তো মিশনে যেতে হবে, কোনো যেতে থাকতে হবে, টিউশনের প্রচুর খরচ। তো টাকা পয়সার কথা ভেবে, তো টাকা পয়সা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, সায়েন্স নেওয়া হয়নি। আচ্ছা, তো তুমি চাকরির জন্য কতদিন পড়াশোনা করেছিলে? টু বি অনেস্ট, চাকরির জন্য আমি পড়েছি 2 মাস। 2 মাস। আর মেন্টালি প্রিপারেশন ছিল যে মানে চাকরি করবো? না, মেন্টালি প্রিপারেশন আমার আগে থেকে ছিল না। এমন 3rd ইয়ারে আমি চাকরিটা পেয়েছি। 3rd ইয়ারে যখন প্রথমে মানে রাউন্ড পাস করার আগের দিন পর্যন্ত আমি জানি না যে পুলিশ চাকরি করবার কোনো ইচ্ছাই নাই, মানে আমার স্বপ্নও নাই। বন্ধুদের সঙ্গে বন্ধুরা ফর্ম ফিল আপ করেছিল, ফর্ম ফিল আপ করলাম। তো আমার একটা স্যার, এ বিষয়ে এমনি গোলাম মুর্তজা স্যার, ও আমাকে ডেলি বলতো, হ্যাঁ প্রায় ডেলি বলতো যে বর্তমান যুগের যে অবস্থা, তো যে কোনো চাকরিতে ঢুকে যায়, পুলিশ চাকরিতে খুব সহজ চাকরি পাওয়া যায়, একটু পড়লেই ভালো চলে চাকরি পেয়ে যায়, তো রানটা ক্যাটেজ করতে হয়। বিভিন্ন স্ট্র্যাটেজি বললো, সে স্যারের কথা ফলো করে মাঠটা যে পাস করলাম। মাঠটা পাস করার পর আমি একটু সিরিয়াস হলাম যে আমি আজ থেকে মাঠ পাস করার 2 মাস পর মেন পরীক্ষা ছিল। তো স্যার বললো যে 2 মাস যদি পড়িস তাহলে চাকরি হয়ে যাবে। তা আমি বললাম বাহ, 2 মাস পড়ার মধ্যে যদি চাকরি হয়ে যায় তাহলে খুবই ভালো, তাহলে সবকিছু ভুলে গেলাম। অ্যাট দ্য সেম টাইম আমার 3rd ইয়ার রানিং চলছিল, 3rd ইয়ার পরীক্ষা। তো আমি কি করবো, টাইমটা ডিভাইড করে নিলাম। তো দিনে 11-12 ঘন্টা ধরে পড়লাম, 6 ঘন্টা অনার্স, ইংলিশ অনার্স 3rd ইয়ার, 4টে পেপার থাকে, আর বাদ বাকি টাইমটা চাকরির জন্য পড়লাম। তো এই অনার্সের সঙ্গে সঙ্গে চাপ হয়ে যায়নি? হ্যাঁ, চাপ তো ছিল, তো চাপটা মেনটেন করেছি। আমি ভাবলাম যে পড়াশোনা যদি করি আমি নিশ্চয়ই পারবো। তো মানে পুলিশে আসার কি মানে টার্গেট ছিল? মানে বললে তো যেটা মানে টেন্ডেন্সি ছিল না, তো মানে কি টেন্ডেন্সি ছিল বড় হয়ে? আমার গ্র্যাজুয়েশনের পর টার্গেট ছিল যে গ্র্যাজুয়েশন পর হয় সিভিল সার্ভিসে যাবো, আর না হলে স্কুলে যাবো। দুটোর মধ্যে একটা গ্র্যাজুয়েশন পর ভাববার কোন টার্গেট ছিল, আগে থেকে কিছু ভেবেছিলাম না। আচ্ছা, তো মানে একটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, এখনকার বর্তমানে যারা এই বেসিক লেভেলে চাকরি করে, মানে মাধ্যমিক পাশে, যেমন ডিফেন্সের হোক বা পুলিশ কনস্টেবল হোক বা আদার্স অন্যান্য, মানে যাদের ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ, হাইফাই ভাবে মানে পড়াশোনা ঠিকভাবে করতে পারবে না, কোনো রকম একটা চাকরি পেয়ে সংসারটা চলবে, চাকরি পেলে তাদের স্ট্যান্ডার্ডটি আসবে। তো সেই ক্ষেত্রে একজন ব্যক্তি এইচএস দেওয়ার পরে সে কি রেগুলারে গ্র্যাজুয়েশন করবে না ওপেনে ভর্তি হয়ে তার মেন ফোকাস চাকরির জন্য দিবে? যেহেতু তার ব্যাকগ্রাউন্ড খারাপ, তাকে একটা চাকরি পেলে মানে তার পরিবারটা। আমার মতে যেটা বলে সেটা হচ্ছে এইচএস কমপ্লিট করলো, ঠিক আছে, তারপর এখন 3 বছর টাইম পাওয়া যাচ্ছে। 3 বছরটা রেগুলারে গিয়ে মানে মূল লক্ষ্য একটা গ্র্যাজুয়েশন করার পাশাপাশি
চাকরির জন্য প্রিপারেশন নেওয়া ভালো। কারণ তুমি যদি রেগুলারে পড়ো, ঠিক আছে, তো ডেলি স্কুল যাবা, ডেলি কলেজ যাবা, তোমার ওখানে একটা থাকবে যে অনেক স্যার মোটিভেশন দেবে, কিছু করতে হবে, তুমি দেখো ভালো ছাত্র, ওদের থেকে মোটিভেশন পাবা, পড়াশোনা করবা। তো কেউ যদি এরকম করে মানে ওপেন থেকে গ্রাজুয়েশনটা করলো কিন্তু মূল ফোকাস কোনো কোচিং এ গিয়ে এই সব চাকরির জন্য প্রিপারেশন নিল, সেটা কেমন? হ্যাঁ, তাও খুব ভালো হবে। কারণ সে মানে হাইফাই চাকরির জন্য যাবেও না, কারণ তার পরিবারের সেরকম সামর্থ্য নেই, সে কোনো রকম একটা চাকরি পেয়ে সংসারটাকে মানে ধরে রাখবে। যদি টার্গেট থাকে কনস্টেবল আসবো, তাহলে তো রেগুলারে অনার্স কিংবা লাভ নাই। ডিফেন্সে আর্মিতে যাবে বা বিএসএফ এ যাবে, তো তাদের জন্য তো গ্রাজুয়েশনটা অবশ্যই শিক্ষার দাম আছে, কিন্তু ওই পরিস্থিতিতে তার জন্য মানে গ্রাজুয়েশনের থেকে একটা চাকরি হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা আমি বলতে চাইছি। তো যদি সে ওপেনে গ্রাজুয়েশন করে তাহলে তার গ্রাজুয়েশনটাও হয়ে যাচ্ছে, এবং যদি সে ওই 3 বছরের মধ্যে চাকরি পেয়ে যায় তাহলে তো হ্যাঁ, এটা খুব ভালো অপশন। মানে যাদের ছোটখাটো লেভেল টার্গেট আছে, তারপর চাকরি পাওয়ার পরে ওটা কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, গ্রাজুয়েশন হয়ে গেল, আবার চাকরিটা হয়ে গেল। আর এখন তো সমান, ইকুইভ্যালেন্ট সমান, ওপেন আর রেগুলার। আমি নিজেই যেমন করেছি, আমি রেগুলারে সেকেন্ড ইয়ার অবধি পড়েছিলাম, তো এবং আমার টার্গেট ছিল যে মানে ডিফেন্সের চাকরি করার, যে কোনো ডিফেন্সের হোক বা পুলিশে হোক। তো সেক্ষেত্রে আমি সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার পরে আমি কোচিং চলে গেছিলাম, তো দিয়ে আমি চাকরিটা করলাম, তারপরে আমি পাশাপাশি গ্রাজুয়েশনটা আবার ওপেন থেকে করে নিলাম। আমার মানে গ্রাজুয়েশনটাও হয়ে গেল, সঙ্গে আমার চাকরিটা পেয়ে গেলাম। এবার যদি আমি ওই গ্রাজুয়েশনের দিকে ফুল ফোকাস দিতাম রেগুলারে, তাহলে হয়তো আমি এই জায়গায় আজকে আসতে পারতাম না, কারণ এখনকার দিনে যা কম্পিটিশন, তো গ্রাজুয়েশন করার পরেও যে আমি মানে আমি ওই কম্পিটিশনে তাদের সঙ্গে মোকাবিলা করতে পারবো না। ঠিক, তুমি যেটা বললা একদম ঠিক কথা, যে যদি টার্গেট থেকে ডিফেন্সে যাবো, হ্যাঁ, তাহলে তোমার অ্যাপ্রোচটা বেস্ট অ্যাপ্রোচ আমি মনে করি। ওটাই মানে আমি বলতে চাইছি। আর যারা হায়ার এডুকেটেড হয়ে যারা পিএইচডি করবে বা গ্র্যাজুয়েশন লেভেলে চাকরি করবে, আরো বড় বড় যারা রিসার্চ করবে, তো তাদের জন্য রেগুলার গ্র্যাজুয়েশন মানে যেটা হয় প্রসেস, সেটা বেটার। আচ্ছা, তো মানে কোচিং মানে কোথাও করেন? না, কোচিং আমি করিনি। সেলফ স্টাডি কোচিং এ ভর্তি হয়েছিলাম মার্ক পাস করার পর। তো কোচিং এ ভর্তি হওয়ার পর দেখলাম যে একটা চ্যাপ্টার শেষ করতে অনেক টাইম নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি বললাম আমার তো হাতের টাইম 2 মাস, কোচিং এ কমপ্লিট হবে না। আর যারা কোচিং করছে তারা অনেকদিন আগে থেকে কোচিংটা স্টার্ট করেছে, আমরা 2 মাসে গিয়ে কিছু বুঝতে পারবো না। তাই কোচিংটা ভর্তি হয়ে আমি ডিসকন্টিনিউ করে দিই এবং নিজে থেকে পড়াশোনা করি। আচ্ছা, তো যারা একেবারেই মানে এইসব সম্পর্কে ধারণা নেই, মানে একবারে নর্মাল যারা ছাত্র, মানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে একবারে অ্যাবনর্মাল, মানে ছাত্র বলতে গেলে আমি ছাত্র লিস্টেই পড়ি না, মানে কোনো রকম শুধু স্কুল যেতাম আসতাম, এই লেভেলের আমি ছাত্র। তো তাদের জন্য কোচিংটা মানে ভালো হবে, কারণ তারা সেলফ স্টাডি করতে পারবে না। সেলফ স্টাডি করতে গেলে তার একটা রিসার্চের ব্যাপার আছে, কোনটা ভালো কোনটা খারাপ। তো সে যদি প্রথমে কোচিং কোনো ইনস্টিটিউট বা টিউশন দিয়ে শুরু করে, তো মনে হয় বেটার হবে। অবশ্যই কোচিং গেলে গাইড পাওয়া যাবে, একটা টিচাররা গাইড করবে, কোন দিকে পড়তে হবে, কম্পিটিটর পাওয়া যাবে। অবশ্যই এটা খুব ভালো কোচিংটা। আমিও কোচিং দিয়ে শুরু করেছিলাম। তো একটা কোশ্চেন আছে যে সব থেকে চ্যালেঞ্জিং বিষয়টা তোমার কি ছিল প্রস্তুতির? কনস্টেবল চাকরির প্রস্তুতি? হ্যাঁ, চ্যালেঞ্জিং বিষয় তো বললাম যে আমার হাতে 2 মাস টাইম, আর কনস্টেবল চাকরি হিউজ সিলেবাস তখন ছিল। সিলেবাস তো হিউজ থাকে কম্পিটিটিভ এক্সামের কোনো। তো আমি ভাবলাম কি করে এত কভার করবো, আর ফুল টাইম 2 মাস টাইমটা পেলাম, 2 মাস টাইমটা ফুল ইউজ করতে পারছি না, থার্ড ইয়ার চলছে আমার, ওটাও কমপ্লিট করতে হবে। আর এমনি স্ট্রং পয়েন্ট কোন সাবজেক্টগুলো ছিল? আমার ইংলিশ ছিল, আমরা যেহেতু ইংলিশ অনার্স ছিলাম, ইংলিশে বেসিক ছিল, স্ট্রং ছিল, ইংলিশটা আমি কভার করেছি। আর ইংলিশটা কভার করেছি। আর মাধ্যমিক লেভেলে ম্যাথে আমি ভালো ছিলাম, সেটা বলতে ভালো ছিলাম। ম্যাথ রিজনিং কিছুটা কভার করেছিলাম, ম্যাথ রিজনিং অনেক করেছিলাম। আর একটা কথা বলি যে ম্যাথ রিজনিং আমি আরো পারতাম, হ্যাঁ, কিন্তু টাইমের অভাবে পারিনি। তো যারা নিউ প্রিপারেশন নিচ্ছে তাদেরকে একটাই বলছি যে যদি তোমাদের মনে হয় অঙ্কটা পেরে যাবো, ওখানে টাইম দেওয়া না ভুল কথা।
অঙ্কটা পারবা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কতটা সময় পারবা, হ্যাঁ। ওটা তোমাকে আয়ত্ত করতে হবে। কম্পিটিটিভ এক্সামে একটা বড় বিষয় হচ্ছে মানে নলেজের সঙ্গে সঙ্গে তোমার স্পিড কতটা আছে। হ্যাঁ, কারণ ওখানে নলেজ সবারই আছে, নলেজের জন্য কেউ যে মানে ফেল করে তা না, সে করে কিসের জন্য, স্পিডের জন্য। মানে ওই 1 ঘন্টার মধ্যে যে কতটা কোশ্চেন অ্যাটেম্প করতে পারছে সেটা হচ্ছে বড় বিষয়। অ্যাবসলিউটলি। যে মানে কঠিন কোশ্চেন পারলো বা সহজ কোশ্চেন পারলো এটা কোনো যায় আসে না। আর আমি মাধ্যমিক লেভেলের সব ম্যাথ তো বড় করে করতে হতো, তো আমি ওসব ম্যাথগুলো সব রিভাইজ দিয়েছিলাম। তো সময়ের অভাবে আমি সব ম্যাথ করতে পারিনি পরীক্ষার হলে, কারণ স্মার্ট স্মার্ট অ্যাপ্রোচ লাগতো, খুব শর্টকাট নিয়ম লাগতো, খুব আমি কোচিং যাইনি, খুব একটা শর্টকাট নিয়ম জানতাম না সেই মুহূর্তে। তো আমি যতদূর মানে মানে নিজের অভিজ্ঞতাতে যতদূর এগুলা দেখেছি, তো একজন বিগিনার মানে নতুন যে শুরু করবে তার পক্ষে হচ্ছে সব থেকে বেটার হচ্ছে সে প্রথমত কোনো একটা মানে কারো মাধ্যম দিয়ে শুরু করবে, হয় দাদা হোক বা কোনো ইনস্টিটিউশন হোক, কোচিং হোক, সেখান থেকে সে শুরু করবে এটাই যে সিলেবাসটা বুঝবে, কি কি আসে কি কি না আসে। মানে একটা যে মানে ওই যে কম্পিটিটিভ এক্সামের যে একটা আছে, পথ আছে, সেটা জানবে, শুধুমাত্র দেখবে যে কি কি হয় কি হয় না। তারপরে আমার মতে মানে তাকে অনলাইনে শিফট করে যাওয়া জরুরি। কারণ হচ্ছে অনলাইন হচ্ছে নিজের পছন্দের মতো 4-5টা টিচার আমি দেখলাম, যেটা ভালো লাগলো সেটা করলাম। অনলাইনে হচ্ছে আমি যে টপিকে উইক সেই টপিকটা আমি বারবার দেখতে পারবো। তারপরে আমার বেশি সময় নষ্ট হবে না। এতে রেগুলার যদি আমি কোনো টিউশন যাই, সেখানে সপ্তাহে 2 দিন 3 দিন করাবে, সেখানে একটা মানে স্পিডটা কম আছে। আর অনলাইনে মানে অফলাইনের থেকে টিচার মানে বেশি মানে ভালো। তো সেক্ষেত্রে আমি বলবো যে 5-6 মাস শুরু করুক কোনো টিউশন বা কোনো কোচিং থেকে, তারপর অনলাইন শিফট করা আমার মতে বেটার। এই বিষয়ে একটা কথা বলি, যে আমার ভাই, আমি যখন জবটা পেলাম তখন আমার ভাইয়ের মনে আসা জাগলো যে আমি পুলিশে জব করবো, আমার ভাইয়ের মনে। তো ভাই আমার যে বইটা নিয়ে পড়েছিলাম ওই বইটা ভাইকে দিলাম। তো ভাই কিছু ম্যাথের কিছু বুঝতে পারছি না। তো আমি কি করলাম, যে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ আমার যতটুকু নলেজ আছে ওই চ্যাপ্টার সম্বন্ধে সব ভাইকে চ্যাপ্টার ওয়াইজ শিখিয়ে দিলাম। ভাই তারপরে কোনো কোচিং এ যায়নি, পুরো ইউটিউব থেকে প্রিপারেশন নিয়ে জব পেয়েছি। আমি ম্যাক্সিমাম মানে আমি শুরু করেছিলাম দাদাদের হাত ধরে শুরু করেছিলাম। আমার অনেক সিনিয়র দাদা আছে, তার মধ্যে একজন আইটিবিপিতে আছে এবং আরো আছে, ওরা এমনি নর্মাল কাজ করে। তো তাদের কাছ থেকে আমি মানে শুরু করেছিলাম। তো সেখান থেকে শুরু করে কোচিংয়ে ভর্তি হয়। কোচিংয়ে যাওয়ার পরে ওখানে পড়াশোনার যে লাইনটা মানে পড়াশোনার প্রতি যে ইন্টারেস্ট, পড়াশোনা যে গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝি ওখানে, এবং বেসিক যে ধারণা প্রত্যেকটা সাবজেক্টের সেগুলো আমি ওখান থেকে শিখি। তারপরে আমি ওখান থেকে চলে আসি, মানে একটা কোচিংয়ে তো সারা জীবন থাকা হয় না, তো বাড়ি চলে আসি। তারপর বাড়িতে আমি স্টাডি করি। তো শুনলে হয়তো অবাক যাবে, আমি যে জিও ফোন হয় না, জিও ফোনে আমি করতাম মানে ইউটিউবে ক্লাস। হ্যাঁ, তো ইউটিউব খুবই জরুরি, মানে ইউটিউব একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস যদি আমরা ঠিকভাবে সেটাকে ব্যবহার করতে পারি। তো তোমার ভাই মানে যে প্রিপারেশন ওর মানে এখন কোথায় পোস্টিং? ওর এখন আছে পোস্টিং কলকাতায়। আচ্ছা, ওটা কি তুমি যেমন ফার্স্ট অ্যাটেম্পটে পেয়েছো, ও কি সেম? টোটাল ওরও ফার্স্ট অ্যাটেম্প। আমার 2000 যে 22 ফর্ম জয়েনিংটা হলো না, 22 যে ফর্ম ফিল আপটা হলো, 23 জয়েন করলো। ওটাও ফর্ম ফিল আপ করেছিল, অ্যাডমিট আসেনি ফর্ম ফিল আপ ভুলের জন্য। তো ওটা কোনো অ্যাটেম্প না, ওটা পরীক্ষা যেতে বসতে পারে, ফার্স্ট অ্যাটেম্পে পেয়ে গেছে। আচ্ছা, তাহলে দুজনেই মানে এখন বর্তমানে মানে কর্মরত। তো খুবই ভালো লাগছে। তোমার মাও খুবই মানে গর্বিত। অবশ্যই গর্বিত। আর আমি আমার মার মতো শক্তিশালী মেয়ে আমি পৃথিবীতে দেখিনি। এত শক্তিশালী, মানসিকভাবে এত শক্তিশালী যে আমরা মাঝে ভেঙে পড়ি, এখনো আমরা যদি ভেঙে পড়ি মা সান্ত্বনা দেয়। মানে একটা ছেলের সাকসেসের পিছনে তার পরিবারের সাপোর্ট মানে কত। অবশ্যই আমরা যে টাইমে যে ফেজ পার করেছি ওই টাইমে যদি মা যদি ভেঙে পড়তো তাহলে আমরা হারিয়ে যেতাম। আচ্ছা, তো তোমার ঘটনা খুবই মানে তোমার জীবনের কাহিনী খুবই
ইউনিক, খুবই ভালো। তো মানে আমরা এখন একসঙ্গে আমাদের 3 বছর হয়ে গেল। তো তুমি যে মানে প্রথম যখন এসেছিলে, মানে চাকরিতে জয়েন যখন করেছিলে, তখন মানে মানে ফিলিংসটা কেমন ছিল? চাকরিতে যখন জয়েন প্রথম করলাম তখন আগে লোকের মুখে শুনতাম কি পুলিশের চাকরিতে ট্রেনিং খুব হার্ড ট্রেনিং। তো প্রথম নার্ভাস ছিলাম যে ট্রেনিং কমপ্লিট করতে পারবো তো। তারপর এলাম, স্যারদের সংস্পর্শে এলাম, স্যাররা মোটিভেশন করলো, স্যার বললো 6 মাস দেখতে দেখতে কেটে যাবে, মোটিভেশন দিল। ফিজিক্যাল ট্রেনিংটা দরকার আমাদের, হ্যাঁ, ওটা কারোর জন্য করছি, ওটা আমরা নিজেদের জন্য করছি। অবশ্যই তখন আমাদের প্রফিট আছে এটাতে, আমরা ফিটনেস থাকতে পারবো, আমাদের লাভ। হ্যাঁ, আর আমরা সুস্থ থাকলে আমরা ডিপার্টমেন্টকে সার্ভিস দিব, আমাদের। তারপরে যখন বুঝলাম তখন মন দিয়ে ট্রেনিং করলাম, বাস ট্রেনিং শেষ হয়ে গেল, তখন জব করছি হ্যাপিলি। আচ্ছা, তো মানে আমাদের 3 বছর কেটে গেল। তো এর মধ্যে মানে ডিউটি পারপাসে এমন কোন ঘটনা যেটা তোমার এখনো মানে স্মরণীয় মনে আছে? মানে একটা ইউনিক ঘটনা তোমার লাইফে ঘটেছে, সার্ভিস লাইফে। 3 বছর জব হয়ে গেল তো অনেক ঘটনাই ঘটেছে, অনেক ঘটনাই মনে আছে। তবে যেটা সব থেকে খারাপ লেগেছিল ওটা বলি। সেটা হচ্ছে লালগড়ে আমরা যখন ছিলাম তখন যে পুলিশের সঙ্গে পাবলিকের একটা কনফ্লিক্ট হয়েছিল। আচ্ছা, ওটা খুব খারাপ লেগেছিল। তো আমরা খুব বুঝেছিলাম, পার্সোনালি আমি জনগণকে খুব বুঝেছিলাম। তো জনগণ কোনো বাদ করছে না, কোনো লজিক্যালি কথা বলছে না, আবেগ দিয়ে চলছে। আমি সিস্টেমেটিক ওয়েতে যে যারা অপরাধী তাদের শাস্তি দেবো, সেটা তো পাবলিককে বুঝতে হবে। আমরা তো অপরাধ করলেও সঙ্গে সঙ্গে আমি শাস্তি দিতে পারি না, বিচার ব্যবস্থা অনুযায়ী শাস্তি দিতে হবে। তো আমি খুব বুঝেছিলাম। তো অনেক বোঝানোর পরও তারা কোনো অনুবাদ করেনি। তো এটা খুব খারাপ লাগলো যে মানুষকে প্রথমে শিক্ষিত হতে হবে। তুমি যদি শিক্ষিত হও তবে তুমি বুঝতে পারবা যে কেউ যদি বুঝিয়ে বলে, লজিক দিয়ে কথা বলে, তবে তুমি বুঝতে পারবে যে লজিক দিয়ে কথা বলছে, এটা আমাকে মানতে হবে। আর তুমি যদি মূর্খ হওয়া তাহলে তুমি মানবো না, এরকম একটা টেন্ডেন্সি থাকে। তো খুব খারাপ লেগেছিল। তো এটা বলেছিলাম যে শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। তো তোমার যে পেশা চাকরি, তো এটা পরিবার মানে কিভাবে নেয় এটাকে? এখনকার যুগে তো মানে পুলিশ হচ্ছে একটা বদনাম, সব দিকেই বদনাম করার চেষ্টা করছে। তো কিছু কিছু খারাপের জন্য বদনামও হচ্ছে। তো তোমার পরিবার কেমন ভাবে নেয় এটা? আমার পরিবার খুবই গর্বিত। লিটারালি আমার 2 ভাই পুলিশে চাকরি করি। আমার পরিবার, আমার সমস্ত রিলেটিভ, আমার শেয়ার, আমাদের গ্রাম, সবাই গর্বিত যে আমরা তুমি চাকরি করি। লোকে কি বললো না, ওটা আমাদের ক্যারেক্টার ডিফাইন করে না। আমরা নিজের কাছে সৎ থাকি, আমরা সর্বদা মানুষের পাশে আছি, মানুষের সেবা করে যেতে চাই, এটা আমাদের মেন টার্গেট। বন্ধু বান্ধব বা সামাজিক জীবন কতটা ব্যালেন্স করা যায় এই চাকরিতে থেকে? এখন পর্যন্ত ম্যাক্সিমাম ফ্রেন্ডদের বিয়ে, যে কোনো ইভেন্টে আমরা যেতে পারছি, এটা খুবই ভালো। যে স্যারকে বললে অবশ্যই স্যার আমাকে ছাড়ে ছুটি। আচ্ছা, ম্যানেজ করতে পারি ভালো। তো ভবিষ্যতের পরিকল্পনা কি আছে? ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে যে যেহেতু ডিপার্টমেন্টে এসেছি, যে নিজের যে আমার যতটা শিক্ষা আছে ডিপার্টমেন্টকে দিতে চাই। তার জন্য উচ্চতর পোস্টে, সার্ভিস সেক্টর হোক, অ্যাসিস্ট্যান্ট সার্ভিস সেক্টর হোক, যেতে চাই। এবং এর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে অফিসার হয়ে যেন আরো ভালো করে কাজটা করতে পারি, পুলিশের মানুষের উপকার যেন করতে পারি, এবং মানুষ যেন আমাকে কাজের মাধ্যমে সারা জীবন মনে রাখে। মানে আজকে হয়তো পুলিশ বদনাম হয়ে আছে, কিন্তু আমরা যদি এই মানে যে পুলিশ যে ডিপার্টমেন্ট আছে, এখানে যদি সৎ লোক যদি এখানে আসে, সে যদি দায়িত্ব নেয়, তো এই যে আমাদের বদনাম, এটা আগামীতে আমরা এটাকে কমিয়ে মানে যে হার আমরা কমাতে পারবো। কারণ বদনামের পরিমাণটা আমাদের কমবে। মানে একটা জায়গায় যখন ভালো মানুষ যাবে সেখানে সেই সমাজটাও ভালো তৈরি হবে। তো পুলিশকে ভয় না করে, পুলিশকে ঘৃণা না করে, আমাদেরকে পুলিশ হিসাবে এসে হয়তো কনস্টেবল হয়ে অবশ্যই অনেক কিছু করা যায়, কিন্তু যদি তুমি আরো উচ্চতর পোস্টে এসে আসো, সবাই এগিয়ে আসে, তাহলে যে পুলিশের যে দুর্নাম সেটা আরো তাড়াতাড়ি আমরা মানে শেষ করতে পারবো, কমিয়ে নিতে পারবো। তাই তো?
তো আমরা কিছু ট্রেনিং ফেজের কিছু কথা আমরা আলোচনা করি, যেহেতু আমরা একসঙ্গে ট্রেনিং করেছি। তো বেসিক ট্রেনিং আমরা করেছি 6-7 মাস ধরে। সেখানে তো তোমার সঙ্গে আমার পরিচয় ছিল না। তোমার সঙ্গে মানে তোমাকে আমি ফার্স্ট নোটিস করেছি সেটা হচ্ছে আমরা যখন অ্যাডভান্স ট্রেনিং করতে যাই সিআইটিতে, পশ্চিম মেদিনীপুরে। তো একটা হাস্যকর বিষয় ছিল যে সেদিন আমাদের ছিল, আমার যতদিন মনে পড়ছে সেদিন 30 কিলোমিটার রান ছিল। তো যখন আমরা রান করে আসছি, বাস্তবেই সেটা খুব কঠিন, কারণ হচ্ছে 30 কিলোমিটার রান করে সঙ্গে আমাদের 5 কিলোর রাইফেল, সঙ্গে 5 কিলো ওজনের পিঠু থাকে বালি ভরা, আরও কিছু হালকা পরিমাণ জল থাকে। তো সেটা নিয়ে 30 কিলোমিটার রান করা বাস্তবে খুব কঠিন। তো যখন আসি তখন আমাদের যে মেস আছে সেখানে দেখছি একজন 60 পাউট হয়ে আছে। তো দেখছি তো মানে রান করে আসার পর মানে আর চলতে পারছে না, সে একবারে মানে 60 হয়ে পড়ে আছে, শুয়ে আছে মাটিতে। তো দেখছি, তো সেই দিন আমি তোমাকে নোটিস করেছিলাম যে মানে তুমি ওখানে করছো। হ্যাঁ, সেদিন অ্যাকচুয়ালি 40 কিলোমিটার রান ছিল। আচ্ছা, 40 কিলোমিটার রান ছিল। তো 40 কিলোমিটার রান চারটাখানি কথা না, আমি খুব চেষ্টা করছি পাস করবো। টার্গেট আমার থাকে যে কোনো উত্তীর্ণ যেন হয়। তো আমি রানটা খুব কষ্ট করে কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর মানে যে আমি যে হেঁটে রুমে যাব সে সময় আমার নয়। আমি তো মানে সেদিন আমি ভাবলাম কি ওখানে মেস আছে, আমাদের মেসটা একটু দূরের রুম। তো মেসের ওখানে কি আমার খুবই দুর্বল লাগছিল, শুয়ে পড়লাম। তো দেখলাম তোমরা সব এলা জল ঢাললা, এগুলো রিকভার করি। ট্রেনিং এ অনেক হাস্যকর বিষয় আছে, মানে সেগুলো খুব মানে আমাদেরকে ভালো লাগে। তো আর আমি তোমাকে প্রথম থেকে চিনতাম, তুমি খুব রানে র্যাঙ্ক করতা, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে র্যাঙ্ক করতা, খুব ভালো লাগতো, মোটিভেশন পেতাম। তোমাকে আমি চিনি। মানে রানটা আমার অবশ্য মানে ফিজিক্যালটা একটু ভালোই আছে মানে প্রথম থেকে, যেহেতু কারণ হচ্ছে আমার টার্গেট ছিল আর্মিতে মানে করার। তো যাই হোক, ওটা হয়নি, অন্য বিষয়। তো আজকে তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তো আজকে আমাদের দর্শককে একটা অ্যাডভাইস দাও, যারা নতুন শুরু করছে। তো তাদের মানে কিভাবে শুরু করবে, শুরু করে কিভাবে মানে পরীক্ষা অবধি যাবে, মানে মোটা পয়েন্টে একটু মানে রুট ম্যাপ বলে দাও। যারা প্রিপারেশন নিচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশে, তারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও। কেউ থেমে থাকবে না যে পরীক্ষা হচ্ছে না, বিভিন্ন আইনি জটিলতার জন্য হয়তো পরীক্ষা হচ্ছে না, কিন্তু পরীক্ষা হবে, অনেক পুলিশ নিয়োগ হবে। এই আশা নিয়ে তোমরা জোর কদমে পড়াশোনা শুরু করো, তোমরা সাফল্য হবে। এবং কখনো ভাববে না যে হবে না। অনেকজন ভাবে যে টাকা দিয়ে চাকরি পাওয়া যাবে, টাকা না হলে চাকরি পাওয়া যাবে না, একদম ভুল কথা। তোমরা প্রিপারেশন নাও, ভালো করে পড়ো, পড়ে চাকরি পাবো তোমরা। এবং কখনো ভেঙে পড়বে না, আর মানসিক শক্তি হারাবে না কখনো। ফিজিক্যাল ফিটনেসটা রাখো, ডেলি পড়াশোনা করো, বাস সাকসেস হয়ে যাবে। তো আমাদেরকে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তো আজকের এই যে পডকাস্ট সেটা এখন মানে সমাপ্তি করছি। তো জয় হিন্দ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং আগামীতে যে রিক্রুটমেন্ট আছে সেগুলোকে লক্ষ্য করে পড়াশোনা করো। তো আশা করছি সকলে সাকসেস হবে এবং সবাই নিজের পরিবারের দায়িত্ব নেবে। ধন্যবাদ।